আচমবিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলাম। ডাক্তার, ডাক্তার, তুমি আমার হাতে বেরিয়েছ। বুক কেঁপে উঠল, মুখে পড়লুম, কে কে আছে? ক্ষুধার্ত, অনেক ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না, পারবে না। আচ্ছা, মৃত্যুর পরেও কি ক্ষুধা পায়? আর সেই ক্ষুধা কি সর্বগ্রাসী? জানতে হলে চলুন শুনে নি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ক্ষুধিত জীবন। আশ্চর্য ঘটনা ঘটছে। আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না, কিন্তু সম্প্রতি সেখানে দস্তুর মতো উত্তেজনার সাড়া পড়ে গিয়েছে। ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক। আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে তিনি বাস করতেন। সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না। তবে কী কারণে জানি না, আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন। মাঝে মাঝে সময় পেলে আমার বাড়ি এসে গল্প সল্প করে যেতেন। ভৈরবের বয়স 50-এর কাছাকাছি, রং কালো, দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ। তার চেহারার ভিতরে সব থেকে আগে নজরে পড়ে তার চোখ দুটো। মনে হতো কোঠরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উকি মারছে, তারা যেন ভৈরবের নিজের চোখ নয়। কেন এমন মনে হতো জানি না, কিন্তু মনে হতো এমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি। খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন। আমি ডাক্তার, খবর পেয়ে দেখতে গেলুম। পরীক্ষা করে বুঝলুম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে। কিন্তু তিনি চোখ খুলে মারা পড়েছেন। সেই দুটি অদ্ভুত চোখ, এখন তারা স্থির বটে, কিন্তু এখনো তেমনই রহস্যময়। স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণ ছিল না। ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই, তিনি একেবারে একলাই থাকতেন। কাজেই সপ্তাহের ব্যবস্থাটা করতে হলো পাড়ার লোকদেরই। সন্ধ্যের সময় জনা কয়েক লোক নিয়ে ভৈরবের বাসায় হাজির হলো। যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি সহস্তে তালাবদ্ধ করে গিয়েছিল। এখন দেখি সে দরজা খোলা, তালাটা পড়ে রয়েছে মেঝের ওপরে। চোর টোর এসেছিল নাকি? তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল। একটু আগে আমি নিজের চৌকির ওপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি, সেটা আর সেখানে নেই। ঘরের বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো, মরা পাওয়া গেল না। মরা কি বেঁচে ওঠে ভেতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়? তবে কি কেউ লাশ চুরি করেছে? সম্ভব, কিন্তু মরা চুরি করে কার লাভ হবে আন্দাজ করা গেল না। ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল। তারপর ভৈরবের কথা আমরা একবারেই ভুলে গেলাম। 3 বছর পরের কথা। দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নানা লোকে হাঁস, মুরগি, ছাগল, বিড়াল, কুকুর, এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগলো। পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না, কারণ কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়ে বা কোথায় রাখে কেউ তা আবিষ্কার করতে পারলে না। গৃহস্থেরা জ্বালাতনে অস্থির হয়ে উঠল এভাবে। গরু মোষ প্রভৃতি যেন মূল্যবান বস্তু, কিন্তু বিড়াল বা দেশি কুকুরও অদৃশ্য হয়ে যাচ্ছে,
এই ব্যাপারটা এবার কিরকম রহস্যের? বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে? অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতার অর্থটা আমি বুঝতে পারলাম না। সেদিন একটু রাত অবধি বইটা পড়ছিলাম। বাইরে ক্ষীণ চাঁদের আলো অস্পষ্ট। বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক। খানিক পরে বিড়ালটা হঠাৎ করে চোরে আর্তনাদ করে একবারে চুপ মেরে গেল। চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েছিল। কোথাও ছায়া নড়লেই চোর দেখি। বিড়ালটার তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে চুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল। এই কি চোর? নইলে পালাবে কেন? তাড়াতাড়ি ঘরের কোণ থেকে একটা লাঠি তুলে আমিও বেরিয়ে পড়লাম বটগাছটার দিকে। ছুটে গেলাম। এতদিন পর বোধহয় চোরকে হাতে পেয়েছি। বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার। এই জায়গায় কি যেন একটা চকচক করছে। চোরের চোখ নাকি? হাঁকলুম, কে তুমি? সাড়া নেই। কিন্তু চোখই হোক বা যাই হোক, আরো বেশি চকচক করে উঠল। লাঠি গাছে বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলাম। তখনই শুনলাম হিংস্র বন্যজন্তুর মতো কারো কণ্ঠে একটা ক্ষুব্ধ গর্জন। কে বলে উঠল, এখানে ডাক্তার, শিগগিরই চলে যাও। আমাকে চেনে দেখছি। আবার জিজ্ঞাসা করলাম, কে তুমি? আমি ক্ষুধার্ত, আমার কোনো পরিচয় নেই। তুমি আলোয় বেরিয়ে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখার চেষ্টা করো না, আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু। পালিয়ে যাও ডাক্তার, পালিয়ে যাও। আর শোনো, রাত্রে আর কখনো বেরিও না, ভয় পাবে, বিপদে পড়বে। আবার ভয় দেখানো হচ্ছে? দাঁড়াও, তোমার চালাকি বার করছি। আমার উচ্চ চিৎকারে চারিদিক থেকে লোক ছুটে এলো। সবারই মুখে একই প্রশ্ন, ব্যাপার কি? চোর ধরেছি, এখানে লুকিয়ে আছে। সকালে চারদিক থেকে গাছটাকে ঘিরে ফেললো। আলো এলো, কিন্তু গাছের তলায় কেউ নেই। কেবল দূর থেকে ভেসে হলো একটা বিকট ও সুদীর্ঘ অট্টহাসির শব্দ। কেউ যেন, সেই হাসিও যেন ক্ষুধার্ত। শুনে শিউরে উঠতে হয়। কে লোক? চোর না অন্য কেউ? ও যা বললো তার অর্থই বা কি? ও ক্ষুধার্ত বলে পরিচয় বা কেন দিল? আমাকে রাত্রে পথে বেরোতে মানা করলো কেন? এমনই নানা প্রশ্ন মনে ভিতর ঘুরে বেড়াতে লাগলো। আবার সব নতুন কাণ্ড। জন্তু ছুরি বন্ধ হলো না, তার উপরেও মানুষও অদৃশ্য হতে লাগলো। 1 মাসের মধ্যে 5 জন মানুষ অদৃশ্য হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা বাইরে বেরিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। বলেছি তো, আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না। এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগলো বিস্ময় আর ভীষণ আতঙ্কের সাড়া। শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা। সন্ধে হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে। দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না। সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে। অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহ খানিকটা পাওয়া গেল। তার দেহের উপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারেরা খেয়ে গেছে। কেমন করে যে সে মারা পড়লো তা কেউ আন্দাজ করতে পারল না। তাহলে যারা অদৃশ্য হয়েছে তারা সবাই মরেছে হত্যাকারীর হাতেই। কিন্তু এমন অকারণ নরহত্যার হেতু কি? যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক। টাকার লোভে কেউ তাদের খুন করেনি। তাদের শত্রু আছে এমনও প্রমাণ পাওয়া গেল না। কে মহান নির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে?
ডাক্তার মানুষ, রাতে তাই আমাকে প্রায় রোগী দেখতে যেতে হয়। তবুও বেশি দূর যেতে হলে আজকাল সঙ্গে লোক নেই। আজ বাড়ির কাছে একটা কলেরা রোগীকে দেখতে যেতে হলো। বেশি দূর নয়, মিনিট 7-8 পথ। একলাই ফিরছি, চাঁদনি রাত। এতক্ষণ চারদিক ধপধপ করছিল, কিন্তু হঠাৎ মেঘ এসে ঢেকে দিল চাঁদটাকে। বাতাসের জোর কমে বাড়ছে, বৃষ্টি আসতে দেরি নেই। তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম, হাতে নিলাম টর্চটা। এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না। ভালোই বাড়ি ফিরতে পারলেই বাঁচি এবার। পথটা একেবারেই নির্জন। মফস্বলের এই চাঁদনি রাতের পথে আলো দেওয়ার ব্যবস্থাই নেই। মাঝে মাঝে টর্চ জ্বালতে হয়। পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে। মাঠ পেরুলেই আমাদের পাড়া। মাঠের মাঝখানে একটা পুকুর, আর তার পাশে গোটা কয়েক গাছ। সেখানে সেই মনটা ছ্যাঁতছ্যাঁত করতে লাগলো। মনে পড়ল সে অজানা হত্যাকারীর কথা। গাছের ডালপাতায় বাতাসের শব্দ শুনেও আমি চমকে উঠতে লাগলাম। আমি বারবার লক্ষ্য করে দেখছি, রাত্রে খোলা জায়গায় ভয় হয় না, কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা, রাত্রি বিভীষিকা যেন সেইখানেই বাসা বাঁধে। গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি। আধারে আবছাওয়ায় চলতে থাকা ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র। মেঘলা রাত, অন্ধ পৃথিবী, জনশূন্য মাঠ। আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলাম, ডাক্তার, ডাক্তার, তুমি আবার রাতে বেরিয়েছ? বুক কেঁপে উঠল। মুখে বললুম, কে আছে? ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, দারুণ ক্ষুধা আমার। মাংস চাই, হাড় চাই, রক্ত চাই। দিতে পারবে তুমি? পারবে না, পারবে না। ভয়াবহ হাসি, ভয়াবহ কণ্ঠস্বর। কে? পাগল? এ কি মানুষ খুন করে? যেন বোবা হয়ে গেল। বললে ডাক্তার, আমি তোমার শত্রু নই, তাই তো তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি। কখনো রাতে বেরিও না, কি জানি আমার ক্ষুধা যায়। আমার যে বিশ্বগ্রাসী ক্ষুধা। শিগগিরি পালাও, শিগগিরি। অন্ধকারের মধ্যে মনে জাগলো বিষম কৌতূহল। ধা করে টিপে দিলাম টর্চটা। ভগবান, এ কি বিভীষিকা মূর্তি! গাছতলায় হাঁটু গেড়ে বসে আছে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি। 3 বছর আগে আমাদের সামনে যে মারা পড়েছে, আর যার মরা খুঁজে পাওয়া যায়নি। ভৈরবের মুখময় রক্ত, আর তার সামনে মাটির উপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ। প্রচণ্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে আলোক রেখার বাইরে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশব্দ। আমিও ঝড়ে বেগে ছুটলুম মাঠের উপর দিয়ে বাড়ির দিকে। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানাই থাক।